সালটা ছিল 2000। বাংলাদেশ তখন দাঁড়িয়ে ছিল এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে। সময় ছিল অস্থির, পরিস্থিতি ছিল উত্তপ্ত, আর সীমান্তের ওপারে অপেক্ষা করছিল এক অদৃশ্য ঝড়। নতুন বছরের শুরুতেই বাংলাদেশ নিজেকে খুঁজে পেয়েছিল অস্তিত্ব রক্ষার এক নীরব যুদ্ধে। এই যুদ্ধটা ছিল গোপন, সীমিত, কিন্তু ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক এমন সংঘর্ষ যা আজও অধিকাংশ মানুষ জানে না। বাংলাদেশ বনাম মায়ানমার, এক সীমান্ত, দুই দেশ, আর মাঝখানে দাঁড়িয়ে থাকা লক্ষ লক্ষ সাধারণ মানুষের বেঁচে থাকার প্রশ্ন। আজকের এই ডকুমেন্টারিতে আমরা ফিরে যাব 2000 সালের জানুয়ারিতে, যখন বাংলাদেশের বীর সেনারা সীমান্তে দাঁড়িয়েছিল সিংহের মতো, যেখানে হুমকি ছিল বাস্তব, উত্তেজনা ছিল চরম পর্যায়ে, আর প্রতিটি নিঃশ্বাস ছিল যুদ্ধের আগুনের দগ্ধ। 1990-এর দশকের শেষের দিকে বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তের অঞ্চল ছিল অস্থিরতায় পূর্ণ। টেকনাফ, বান্দরবন, এইসব জায়গায় প্রায় দেখা দিত গোলাগুলি, অনুপ্রবেশ, সীমান্ত লঙ্ঘন ও উত্তেজনা। মিয়ানমারও সেই সময় রাজনৈতিকভাবে বিপর্যস্ত। সামরিক জান্তা দেশে চালাচ্ছিল নির্মম হস্তে। তারা দেশের বিদ্রোহ থেকে শুরু করে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সামরিক অভিযান সবই পরিচালনা করেছিল কঠোরতায়। ফলাফল হিসেবে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে। একদিকে বাংলাদেশ তখনও নবীন একটি রাষ্ট্র, অর্থনৈতিকভাবে দুর্বল, সামরিক শক্তি খুব বেশি নয়, কিন্তু মনোবল ছিল অটুট। স্বাধীনতার পর সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ কখনো নত হয়নি। এই প্রেক্ষাপটেই 2000 সালের শুরুর দিকে হঠাৎ করেই উত্তেজনা বাড়তে থাকে। সীমান্তের ওপারে মিয়ানমার নতুন কিছু পোস্ট তৈরি করতে শুরু করে, যেগুলোর অবস্থান ছিল আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বাংলাদেশের ভেতরে। বাংলাদেশ বুঝতে পারল এটা কোনো সাধারণ ঘটনা না, এটা বাড়ছে, সমস্যা সামনের দিকে আসতেছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে একদিন সকালবেলায় ঘন কুয়াশার পর বিডিআর অর্থাৎ বর্তমান বিজিপি সদস্যরা সীমান্তের ওপারে কিছু অস্বাভাবিক নড়াচড়া লক্ষ্য করেন। মিয়ানমারের সেনারা তাদের আগের অবস্থান থেকে আরও ভেতরের দিকে এগুচ্ছে। বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দেয়, এটা আমাদের জমি, 1 ইঞ্চিও দখল করতে দেওয়া হবে না। কিন্তু সেই স্পষ্ট বার্তায়ও মিয়ানমারের সেনারা সেখানে থামেনি। তারা গোপনে একটি বিশাল বাংকার নির্মাণে হাত দেয় এবং তারা সেখানে তাদের ভারী অস্ত্র মোতায়েন করতে শুরু করে। এই ঘটনা জানাজানি হতেই ঢাকায় আলোচনায় উত্তেজনার আগুন ছড়িয়ে পড়ে। বহু সাংবাদিক, কূটনীতিক, বুদ্ধিজীবী বলেছিলেন, যুদ্ধ কি আসছে? বাংলাদেশ তখন খুবই সতর্ক। বিডিআর ক্যাম্পগুলোতে বাড়ানো হয় টহল, আনা হয় রিএনফোর্সমেন্ট। বিচ্ছিন্ন সংঘর্ষ ঘটতে থাকে ছোট ছোট ইউনিটের মাধ্যমে, যেগুলো পরে বড় উত্তেজনার দিকে গড়ায়। 19 জানুয়ারি মিয়ানমারের পক্ষ থেকে গুলি ছোড়া হয়, বিডিআর সদস্য প্রতিরোধ করে। সীমান্ত দুই পক্ষই অবস্থান নেয় যুদ্ধের প্রস্তুতি নিয়ে। ঢাকার সামরিক সদর দপ্তর দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ করে বুঝতে পারে এটা সীমান্ত বিরোধ নয়, এটা ভূরাজনৈতিক চাপ সৃষ্টি করার একটি চেষ্টা। মিয়ানমার চাইছিল বাংলাদেশকে ভয় দেখিয়ে কিছু কৌশলগত সীমান্ত এলাকা তাদের দখলে নিতে, কিন্তু বাংলাদেশ মাথা নত করেনি। 21 জানুয়ারি ভোর 4টায় মিয়ানমারের সেনারা হঠাৎ ভারী অস্ত্র দিয়ে গুলি বর্ষণ শুরু করে। বাংলাদেশের চৌকি লক্ষ্য করে মর্টার শেল ছুটতে থাকে। তখনই বাংলাদেশের ব্যবহৃত হয় প্রতিরোধমূলক আগুন। সীমান্ত, পাহাড়, বনের অন্ধকার ভেদ করে শুরু হয় অজানা যুদ্ধের সূচনা। সুদূর রাজধানী হয়তো ঘুমিয়েছিল, কিন্তু সীমান্তে তখন শব্দ হচ্ছিল গোলার বিস্ফোরণের, গুলির ঝড় আর প্রতিরোধের গর্জন। বিডিআর এবং বাংলাদেশের সেনাবাহিনী একসাথে বীরত্ব দেখায়। প্রতিটি চৌকি ধরে রাখা হয়েছিল লৌহ দৃঢ় মানসিকতায়। এই যুদ্ধ কয়েক ঘন্টা স্থায়ী হয় এবং শেষে মিয়ানমারের সেনারা পিছু হটতে বাধ্য হয়। বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দেয়, সীমান্ত আমাদের, যে আসবে তাকে লড়ে ফিরিয়ে দেওয়া হবে। এই বক্তব্য এরপর পুরো অঞ্চলের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। মিয়ানমার ভেবেছিল তারা সহজেই চাপ সৃষ্টি করতে পারবে, কিন্তু তারা ভুল ছিল। কারণ এই অঞ্চলে বাংলাদেশ শুধু একটি রাষ্ট্র নয়, এটি বঙ্গোপসাগরীয় ভূরাজনৈতিক কেন্দ্রবিন্দু। চট্টগ্রাম বন্দর, বঙ্গোপসাগরের রুট আর দক্ষিণ পূর্ব সীমান্ত, এসব কৌশলগত সম্পদ বাংলাদেশকে শক্তিশালী অবস্থানে দাঁড় করায়। আর 2000 সালের বাংলাদেশ ছিল কৌশলগতভাবে আরও সংবেদনশীল।
মিয়ানমার চেয়েছিল এই সীমান্তকরণের আধিপত্য প্রতিষ্ঠা করতে, কিন্তু বাংলাদেশ তা কখনো হতে দেয়নি এবং ঠেকিয়ে দেয়। জানুয়ারির শেষ সপ্তাহে আবারও মিয়ানমারের সেনারা অস্বাভাবিক নাড়াচাড়া শুরু করে। গোয়েন্দা রিপোর্ট আসে তারা আরো বড় আকারে নতুন পোস্ট বানাতে চাইছে। বাংলাদেশ আবারও সেনা মোতায়েন বাড়ায়, অতিরিক্ত টহল, ফায়ারিং প্রস্তুতি আর কৌশলগত অবস্থান পরিবর্তন করে নতুন লাইন তৈরি করা হয়। মিয়ানমার এবার চায় বড় যুদ্ধ শুরু না করেই চাপ সৃষ্টি করতে, তাই স্নাইপার টিম পাঠায়, গুলিবর্ষণ করে সীমান্ত এলাকায়, বেসামরিক লোকজনদেরকে আতঙ্কিত করতে। কিন্তু এবার বাংলাদেশ আরও কঠোর অবস্থানে যায়, সরাসরি ও পূর্ণ নিরাপত্তা জোন ঘোষণা করা হয়। এই ঘটনাটি বিশ্বজুড়ে আলোচনা তুলে। জাতিসংঘ, OIC ও এশিয়ান ব্লক সবাই নজর রাখে এই পরিস্থিতির ওপর। মিয়ানমার ইতিমধ্যেই রোহিঙ্গা নিপীড়নের জন্য আন্তর্জাতিক চাপের মুখে ছিল। তার উপর একটি আঞ্চলিক যুদ্ধ জড়ানো তাদের জন্য ভয়ঙ্কর হতো। বাংলাদেশ কূটনৈতিকভাবে দৃঢ় অবস্থান নিয়ে এই সংঘাতকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরে। বিশ্ব জানে বাংলাদেশ যুদ্ধ চায় না, কিন্তু বাংলাদেশের ভূখণ্ডে কেউ প্রবেশ করলে তা কখনো মেনে নেবে না বাংলাদেশ। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। আন্তর্জাতিক চাপ, বাংলাদেশি সেনাদের দৃঢ় প্রতিরোধ ও কূটনৈতিক কঠোরতার কাছে মিয়ানমার নতি স্বীকার করতে বাধ্য হয়। তাদের সেনারা শেষ পর্যন্ত বিতর্কিত বাংকার সরিয়ে নেয়। বাংলাদেশ বিজয়ী হয় যুদ্ধ না করে, কারণ যুদ্ধের অর্থ শুধু বন্দুকের গুলি নয়, রাজনৈতিক দৃঢ়তাই অনেক সময় সবচেয়ে বড় অস্ত্র। 2000 সালের এই সীমান্ত সংঘাত বড় কোনো যুদ্ধ ছিল না, কিন্তু এর প্রভাব ছিল বিশাল। সে সময় এটা প্রমাণ করেছিল বাংলাদেশ দুর্বল নয়, বাংলাদেশ ভয় পায় না, বাংলাদেশ তার ভূখণ্ড রক্ষা করতে জানে। এই ঘটনায় বাংলাদেশ দেখিয়েছিল অস্ত্র কম থাকলেও মনোবল থাকলে যে কোনো শক্তিকেই ঠেকানো যায়। এ এক নীরব যুদ্ধ ছিল, যা ইতিহাসের বইয়ে বড় অক্ষরে লেখা নেই, কিন্তু দেশপ্রেমের গল্পে চিরদিন লেখা থাকবে। 2000 সালের সেই ঘটনায় বাংলাদেশ শুধু সীমান্তই রক্ষা করেনি, একটি জাতি হিসেবে তাদের আদম্য সাহস ও ক্ষমতার প্রমাণ দিয়েছে। মিয়ানমার ভেবেছিল বাংলাদেশকে ভয় দেখানো যাবে, কিন্তু বাংলাদেশ উত্তর দিয়েছিল সিংহের মতো গর্জনে, এই দেশ আমাদের, কেউ ছুঁতে পারবে না। কিন্তু আজ সেই ঘটনাটি আমরা অনেকেই ভুলে গিয়েছি, কিন্তু ইতিহাস ভুলে যায় না, বাংলাদেশ ভুলে যায় না। এভাবেই বাংলাদেশ বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে গর্বের সাথে দাঁড়িয়ে রয়েছে এবং দাঁড়িয়ে থাকবে চিরদিন।